চাঞ্চল্যকর নুসরাত হত্যা মামলায় 2 আসামির ফাঁসি বহাল। 4 জনের সাজা কমে যাবজ্জীবন, 10 জনকে খালাস। ঢালাও মৃত্যুদণ্ড দেয়া বিচারককে সরিয়ে দেওয়ার নির্দেশ। 4 জন কমিউট করে লাইফে এনেছেন আর 2 জনের ডেথ বহাল। এই 6 জন আর বাকি 10 জনকে একুইটাল করেছেন। আশেপাশের লোক কেউই জানলো না, কেউ শব্দ পেল না, একা একা আগুন লেগে গেল। এই পার্টটুকুর রহস্য এখানে থেকেই গেল। একটি হত্যাকাণ্ডের ঘটনায় 16 জনের মৃত্যুদণ্ড প্রদানটা জুডিশিয়াল মাইন্ড থাকা দরকার, তিনি সেটা করতে ব্যর্থ হয়েছেন। উচ্চ আদালতের রায়ে স্বজনদের সন্তোষ, দ্রুত সাজা কার্যকরের দাবি। ফেনীতে পরিবারের নিরাপত্তায় পুলিশ মোতায়েন। যে প্রত্যাশা করছি আমরা ওই রকম একটা বিচার পেয়েছি। আমরা সন্তুষ্ট এই রায়ে, যেটা হত্যা প্রকাশ হয়ে গেছে আজকে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইনের খসড়া অনুমোদন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক। নিরাপদ মিড ডে মিল নিশ্চিতে জোর, উপবৃত্তি পর্যালোচনার নির্দেশ। মক্কা প্রতিরক্ষা জোটে আগ্রহী ঢাকা, নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলায় ক্ষুব্ধ পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ব্রিটিশ নয়, নিজেকে বাংলাদেশি দাবি হুমায়ুন কবিরের। আমি বাংলাদেশি, এখানে তো বাংলাদেশি। I don't think there is anybody, that will question. বিএনপিতে ছারপোকা ঢুকে বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত, দৃশ্যমান না হলেও সতর্ক থাকার পরামর্শ জ্যেষ্ঠ নেতাদের। দলের নাম ভাঙিয়ে চললে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। 6 মাসে গুম নিয়ে জামায়াত নেতা আজাদের ভুয়া তথ্যে সমালোচনার ঝড়, ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ। বিরোধী দলের দায়িত্বশীলতা ও আত্মবিশ্বাসে ঘাটতি দেখছেন বিশেষজ্ঞ। এবং রংপুরে 4 মার্ডারের বিচার দাবিতে আজও শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভ। ইয়াবা সেবনে বাধা দেয়ায় খুনের দাবি নিয়ে প্রশ্ন, বিচার বিভাগীয় তদন্তের আহ্বান। ফেনীতে চাঞ্চল্যকর নুসরাত হত্যা মামলায় সোনাগাজী ইসলামিয়া মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও শিক্ষার্থী শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন উচ্চ আদালত। সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে 4 জনকে, খালাস পেয়েছেন 10 আসামি। একই সঙ্গে বিচারিক আদালতে ঢালাও মৃত্যুদণ্ড দেয়া বিচারককে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 2019 সালের 6 এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাদে নির্মম পৈশাচিকতার শিকার হয়েছিল নুসরাত জাহান রাফি। মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার না করায় কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় নুসরাতের গায়ে। পরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় 10 এপ্রিল মারা যায় নুসরাত। নুসরাতকে পুড়িয়ে হত্যার এই নৃশংস ঘটনায় ফুঁসে উঠেছিল গোটা দেশ। ঘটনার মাত্র 7 মাসের মাথায় 2019 সালের 24 অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ 16 আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেন। নিম্ন আদালতের সেই সাজার পর আইন অনুযায়ী মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি আসে হাইকোর্টে। দীর্ঘ আইনি লড়াই, রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে সোমবার উচ্চ আদালত মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও একই মাদ্রাসার ছাত্র শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রাখেন। একই সঙ্গে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে 4 জনকে যাবজ্জীবন দেন। খালাস দেয়া হয়েছে 10 আসামিকে। রায়ে নিম্ন আদালতে ঢালাও ফাঁসি দেয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই 16 জন নিম্ন আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে আদালত 2 জন আসামির মৃত্যুদণ্ডের রায়কে বহাল রেখেছেন। তারা হলেন এই মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ SM সিরাজউদ্দৌলা এবং শাহাদাত হোসেন শামীম। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী এই বিচারক মামুনুর রশিদকে অবিলম্বে পেনাল এবং সেন্টেন্সিং অর্থাৎ ফৌজদারি মামলার বিচার এবং সেক্ষেত্রে তার দণ্ড দেওয়ার ক্ষেত্র থেকে তাকে সরিয়ে আনার জন্য আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি নির্দেশনা প্রকাশ করেছেন। সিসিটিভির ফুটেজ গায়েব করে দেয় নুসরাত হত্যার রহস্য এখনও উদ্ঘাটিত হয়নি দাবি করে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানান আসামি পক্ষের আইনজীবীরা। আশেপাশের লোক কেউই জানলো না, কেউ শব্দ পেল না, একা একা আগুন লেগে গেল। এই পার্টটুকুর রহস্য এখানে থেকেই গেল।
ফলে আমরা এর বিরুদ্ধে আপিল করব। আমরা এক্সপেক্ট করি মাননীয় আপিল বিভাগে গিয়ে এই রহস্যের উন্মোচন হবে। 16 জনের ফাঁসি একটা মামলায়, এটা আমাদের এর আগে এরকম কোনো জাজমেন্ট আমার জানা নাই। নুসরাত হত্যা মামলার 16 আসামি কারাগারে রয়েছেন। যাবজ্জীবন পাওয়া 4 আসামিকে কন্ডেম সেল থেকে সাধারণ জেলখানায় দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢালাও সাজা দেয়ায় রাশ টানতে সতর্ক করলেন দেশের উচ্চ আদালত। স্বীকারোক্তিমূলক জবানবন্দি থাকলেই সাজা নয়, এ বিষয়েও স্পষ্ট বার্তা দিলেন হাইকোর্ট। নুসরাত হত্যা মামলায় গণহারে মৃত্যুদণ্ড দেয়া বিচারকের ক্ষমতা কেড়ে নিয়ে এ বার্তা দিয়েছেন, জানান আইনজীবীরা। 16 আসামি সবাইকে ফাঁসি দিয়ে অনেক নিরাপরাধ পরিবারকে বিপর্যয়ে ফেলা হয়েছিল বলেও মনে করেন উচ্চ আদালত। নুসরাত হত্যা মামলায় 16 আসামির মধ্যে 12 জনই নিজের দায় স্বীকার করে ফৌজদারি কার্যবিধির 164 ধারায় জবানবন্দি দেয়। ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ 16 আসামিকেই ফাঁসির আদেশ দেন। সোমবার হাইকোর্ট তার রায়ে বলেছেন, মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বিচারিক মনোভাব দেখাননি ওই বিচারক। 87 জনের সাক্ষ্য, 12 আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও উচ্চ আদালতের রায় পর্যালোচনা করে আইনজীবীরা বলছেন, 164 ধারায় জবানবন্দি থাকলেই যে আসামি অপরাধী, এই প্রচলিত ধারণা ভেঙে দিলেন হাইকোর্ট। যে কনফেশনটা আমাদের কাছ থেকে আদায় করা হয়েছে সেটা জোরপূর্বক, সেটা একটা এক্সকালপেটরি কনফেশন ছিল, এটার উপরে রিলাই করে কোনো সাজা দেওয়া যায় না। আজকে হাইকোর্ট ডিভিশনের রায়ের মধ্যে দিয়ে এই ব্যাপারে অনেকগুলো ফাইন্ডিং এসেছে, যেগুলো আমাদেরকে এই 164 নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। এখন থেকে আমাদের জানা উচিত নিম্ন আদালতের মামলাগুলো রায় দেওয়ার সময় অত্যন্ত কেয়ারফুলি দিতে হবে। একটা মানুষকে ইচ্ছা করলে ফাঁসি দেওয়া যায় না। নুসরাত হত্যার বিচার দাবিতে সে সময় বিক্ষোভে ফুঁসে উঠেছিল সারা দেশ। কয়েকজন আসামির পক্ষেও মানববন্ধন হয়েছিল রাজপথে। আইনজীবীরা বলছেন, গণমাধ্যম ও গণবিক্ষোভে প্রভাবিত হয়ে নয়, বিচারিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করেই রায় দিতে হবে অধস্তন আদালতের বিচারকদের। এই বার্তাই দিয়েছেন উচ্চ আদালত। বিচার সুলভ যে জুডিশিয়াল মাইন্ড থাকা দরকার, তিনি সেটা করতে ব্যর্থ হয়েছেন এবং তিনি এই জাজমেন্টটা রায় দেওয়ার ক্ষেত্রে কার কীভাবে দণ্ড দেওয়া উচিত, কার কি কতটুকু মামলার ঘটনার সঙ্গে সম্পৃক্ততা, সেটাও আমলে নিতে ব্যর্থ হয়েছেন। বিচারের আগেই অনেক সময় টেলিভিশনে বিচার হয়ে যায়, বিচারের আগেই অনেক সময় পাবলিক ডোমেনে বিচার হয়ে যায়। এগুলো হলে প্রকৃত অর্থে ন্যায় বিচার ক্ষতিগ্রস্ত হয়। অতিমাত্রায় মিডিয়া ট্রায়াল হওয়ার কারণে 16 জন মানুষকে ফাঁসি দিয়েছে, হাইকোর্ট ডিভিশনে এসে 10 জনই খালাস পেয়ে গেছে। বিচারিক আদালতের ওপর ক্ষুব্ধ উচ্চ আদালত বলেন, ঢালাও সাজা দিয়ে নিরাপরাধ ব্যক্তিদের পরিবারকে বিপর্যয়ে ফেলা হয়। নুসরাত হত্যার রায়ের মধ্য দিয়ে একটি স্পষ্ট বার্তা দিলেন দেশের উচ্চ আদালত। স্বীকারোক্তিমূলক জবানবন্দি থাকলেই গণহারে কাউকে সাজা দেয়া যাবে না। এমনকি মামলাটি যত স্পর্শকাতর হোক, বাইরে মিডিয়াতে এই মামলা নিয়ে যত আলোচনাই হোক না কেন, বিচারক তার বিচারিক মনোভাব পোষণ করবেন রায় দেওয়ার ক্ষেত্রে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে আছেন আফজাল হোসেন, যাচ্ছি তার কাছে। আফজাল, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। 2019 সালের কথা মনে পড়ছে, তখনও আপনি মোটামুটি এই বিষয়ে অনেকগুলো রিপোর্ট করেছিলেন এবং আজকে যখন নাকি রায়টা কভার করতে আমি গিয়েছিলাম, হাইকোর্টের যে রায় সেটিও কিন্তু আজকে আপনি কভার করলেন। সব মিলিয়ে আজকে রায় আসলে কি হলো এবং কিভাবে জাজমেন্ট করা হলো? জাফর, বিচারিক আদালত তো বিচার করবে এবং সকল সাক্ষ্য প্রমাণ দেখেই মূল যে বিচারটা সেখানেই কিন্তু হয়। কিন্তু আজকে হাইকোর্টে যেটি করলেন, বিচারিক আদালতের রায়টা এক ধরনের ছুঁড়ে ফেলে দিয়েছেন। অর্থাৎ আপনি চিন্তা করেন, এই মামলা 16 জন আসামি, 16 জন আসামিকেই বিচারিক আদালত ফাঁসি দিয়েছিলেন। এর মধ্যে টিকলো কয়টা? 2 জনের মৃত্যুদণ্ড, 4 জনের যাবজ্জীবন আর 10 জনই খালাস। আপনি আরেকটা জিনিস চিন্তা করেন যে 16 জন আসামির মধ্যে 12 জনই কিন্তু 164 অর্থাৎ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন, কিন্তু সেটাও আদালত কিন্তু আমলে নেননি। এবং আদালত একটি কথা স্পষ্ট করে বলেছেন যে নিম্ন আদালতের বিচারক তার বিচার করার ক্ষেত্রে জুডিশিয়াল যে মাইন্ড সেটি তিনি অ্যাপ্লাই করেননি, অর্থাৎ তিনি ন্যায় বিচার করেননি, এই জন্য তার ক্ষমতা কেড়ে নিয়েছেন। আমরা যদি নুসরাত হত্যা মামলার হাইকোর্টের রায়টা দেখি, 2 জনের মৃত্যুদণ্ড হয়েছে। এর মধ্যে সিরাজউদ্দৌলা ও শাহাদাত হোসেন শামীম। সিরাজউদ্দৌলা তো হচ্ছে সাবেক অধ্যাপক, যিনি নুসরাতকে শ্লীলতাহানি করেছিলেন এবং নুসরাতকে যখন গায়ে আগুন ধরিয়ে পুড়িয়ে হত্যা করা হয় তখন কিন্তু সিরাজউদ্দৌলা জেলে ছিলেন। জেলে থাকা অবস্থায় আসামি শাহাদাত হোসেন শামীম তার সাথে দেখা করে এই নুসরাতকে হত্যার পরিকল্পনা করেছিলেন। সেই কারণে এই 2 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। 4 জনের যাবজ্জীবন। নুরুদ্দিন, এর মধ্যে নুরুদ্দিন রয়েছেন, জাভেদ রয়েছেন, জুবাইর রয়েছেন এবং উম্মে সুলতানা পপি রয়েছেন। পপি মূলত যেটি করেছে যে এই 4 জন যে আসামি, এই 4 জন আসামি সরাসরি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন
এবং নুসরাতের যে ডাইং ডিক্লারেশন সেখানেও কিন্তু বলা হয়েছে যে 4 জন বোরকা পরিহিত ব্যক্তি তার গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দিয়েছিল। এর মধ্যে পপি বোরকা সাপ্লাই করেছিলেন, সেই কারণে পপিকেও কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হচ্ছে এবং 10 জনকে খালাস দেওয়া হচ্ছে। এটি হচ্ছে মূলত আজকে নুসরাত হত্যা মামলার হাইকোর্টের রায়। বিচারকের যে ভর্ৎসনার কথা আপনি বলছিলেন কিংবা পর্যবেক্ষণ, সেটি নিয়ে একটু বিস্তারিত জানাবেন। না, বিচারকের ভর্ৎসনা বলতে যে বিচারক শুধুমাত্র সেন্সেশনাল মামলাটি হয়ে গেছিল সেই সময় আমরাও দেখেছি যে নুসরাত হত্যার বিচার দাবিতে সারা বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছিল এবং গণমাধ্যমে এটি নিয়ে ধারাবাহিক প্রতিবেদন আসছিল, কারা কিভাবে হত্যা করেছে, সেই সব বিষয়গুলো নিয়েই কিন্তু বিচারকের একটি প্রভাব পড়েছিল, দ্রুত বিচার দেওয়াটা তাগিদও ছিল এবং সেটির ক্ষেত্রে আসামিপক্ষের আইনজীবীরা বলছেন যে এটি আসলে বিচারককে 16 আসামিকে ফাঁসি দিতে একটি প্রভাবিত করেছে। সেই কারণে বিচারককে ভর্ৎসনা করেছেন দেশের উচ্চ আদালত। বিচারিক মনোভাব দেখাননি, নিরপরাধ পরিবারকে বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়া হয়েছে। ফৌজদারি বিচারিক যে ক্ষমতা বিচারকের মামুনুর রশিদ তার প্রত্যাহার করে নিয়ে তাকে আইন মন্ত্রণালয়ের সংযুক্ত নির্দেশ দিয়েছেন। আপনি আলাপ করছিলেন শুরুতেই যে একটা বিশাল বার্তা আছে আজকের রায়ে, এই বার্তাটা কি দিলেন আদালত? আসলে একটি সাধারণত প্রচলিত ধারণা হচ্ছে যে আমরা কোনো আদালতে কোনো আসামি যদি 164 করে, সেই 164টাকেই অপরাধ স্বীকার হিসেবে ধরে নিয়ে সেই 164-এর উপর ভিত্তি করেই কিন্তু সেই আসামির ফাঁসি বা রায় দিয়ে থাকেন আদালত। কিন্তু আজকে যেটি প্রমাণিত হয়েছে, আমি শুরুতে যেটি বললাম যে এই 16 জন আসামির মধ্যে 12 জনই কিন্তু 164 করেছিলেন, কিন্তু আদালত, দেশের উচ্চ আদালত সেই 164টাকে এক ধরনের ছুঁড়ে ফেলে দিয়েছেন এবং আদালতের যে বার্তাটি দেওয়ার চেষ্টা করেছেন যে নিম্ন আদালতে সাধারণত ঢালাও সাজা দেওয়া হয়। নিম্ন আদালতের একটা মানসিকতা হচ্ছে যে আমি সাজা দিয়ে দিলাম, বাকিটা উচ্চ আদালত দেখবে বা এরপরে আপিল বিভাগ দেখবে। সেটির ক্ষেত্রে আদালত সতর্ক করেছেন 164 ধারায় জবানবন্দি দিলেই অপরাধ প্রমাণিত হয় না, আদালতের বাইরের আলোচনা আমলে নেওয়া যাবে না। আদালতের বাইরে গণমাধ্যম টকশোতে যা আলোচনা হোক এগুলো বিচারক কোনো কিছুই দেখবেন না, তিনি নথিপত্র দেখবেন, সাক্ষী প্রমাণ পর্যালোচনা করবেন, এরপরে তিনি রায় দিবেন। কিন্তু এখানে বিচারক তার যে জুডিশিয়াল মাইন্ড সেটি অ্যাপ্লাই করেননি, আর জুডিশিয়াল মাইন্ড প্রয়োগ করতে হবে, যেটা আমি আগেই বলেছি। আপনি যদি 164 নিয়ে একটি রিপোর্ট আমি করেছিলাম নারায়ণগঞ্জের একটি ঘটনা, একজন নারীকে হত্যা করা হয়েছে এবং হত্যা করার পর নদীতে ফেলে দেওয়া হয়েছিল, অর্থাৎ শীতলক্ষায় ফেলে দেওয়া হয়েছিল এবং এটির স্বীকারোক্তিমূলক জবানবন্দিও কিন্তু একজন করেছিলেন। পরে দেখা গেল যে ওই নারী বেঁচে আছেন এবং তিনি একজনের সাথে ভালোবাসার সম্পর্কের কারণে তার বাসায় চলে গিয়েছিলেন, অথচ পুলিশ তাকে কাস্টডিতে নিয়ে 164 রেকর্ড করেছিলেন। সেই ধরনের আদালত বলেছেন যে 164 করলে কেউ যে অপরাধী হয়ে যাবেন সেটি আসলে বিচারক। মোট কথা আদালত পুরোপুরি জুডিশিয়াল মাইন্ড ব্যবহার করে পরিপূর্ণ সাবস্টেন্সিয়াল এভিডেন্স সহ রায়টি দেওয়ার জন্য বিচারকদের উদ্বুদ্ধ করেছেন। আজকে এই রায়ের পরে নুসরাতের পরিবারও সন্তুষ্ট প্রকাশ করেছেন, একই সঙ্গে তার পরিবারের জন্য নিরাপত্তার যে দাবি সেটিও কিন্তু দাবি জানিয়েছেন। এই নিয়ে একটি রিপোর্ট রয়েছে আমার হাতে, আমরা এখন সেই রিপোর্টে দেখব। মেয়ের মৃত্যুর 7 বছর পর মায়ের এ কান্না যেন জমে থাকা কষ্টের বিস্ফোরণ। হত্যার পরও মেয়ে আত্মহত্যা করেছে বলে কথা শুনতে হয়েছে তাকে। ফেনীর আলোচিত মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত হত্যা মামলায় 2 জনে মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। উচ্চ আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন নুসরাতের পরিবার ও স্থানীয়রাও। দ্রুত সাজা কার্যকরের দাবি তাদের, পাশাপাশি নতুন করে পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি নিহত মায়ের। আমরা এই রায়ে আলহামদুলিল্লাহ 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 আমরা সন্তুষ্ট এই রায়ে, যেটা হত্যা প্রকাশ হয়ে গেছে আজকে, নুসরাতের হত্যা করা হয়েছে। রায়ের মধ্য দিয়ে একটি সুবিচার প্রতিষ্ঠিত হলো, যে প্রত্যাশা করছি আমরা ওই রকম একটা বিচার পেয়েছি। এদিকে রায়কে ঘিরে সকাল থেকে নুসরাতের গ্রামের বাড়িতে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। ওনাদের বাড়িতে নিরাপত্তার দায়িত্বে আছি, নিরাপত্তার দায়িত্বে সবসময় যেরকম ছিলাম এখনো নিরাপত্তার দায়িত্বে থাকবো। আমরা সবসময় সোচ্চার আছি, সতর্ক আছি। 2019 সালে 6 এপ্রিল আলিম পরীক্ষার সময় সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাদে নুসরাত জাহান রাফির গায়ে আগুন দেওয়া হয়। 4 দিন পর 10 এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। একই বছরে 24 অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলার মোট 16 আসামির সবাইকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। রায়ে নুসরাত হত্যার বিচার মিললেও পরিবারটির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নুসরাতের মা। তবে পুলিশ বলছে প্রথম থেকে পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে, প্রয়োজন হলে ভবিষ্যতেও নিরাপত্তা আরও জোরদার করা হবে। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, ফেনী। নুসরাতের পরিবার 2019 সালেও তারা সন্তুষ্টি প্রকাশ করেছিল, আজকে চূড়ান্ত সন্তুষ্টি প্রকাশ করলো এবং রায় দ্রুত কার্যকরের দাবি জানালো। সব মিলিয়ে আসলে কি মনে হয় তার পরিবারের দাবি কত? নুসরাতের মা সন্তুষ্ট প্রকাশ করেছেন, একই সাথে পরিবারের নিরাপত্তা দাবি জানিয়েছেন। যদিও পুলিশ সার্বক্ষণিক সেখানে থাকে, এটি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।
আর আমরা যদি নুসরাতের মায়ের প্রতিক্রিয়া সহ সব ধরনের আসামি পক্ষের প্রতিক্রিয়া, রাষ্ট্রপক্ষের প্রতিক্রিয়াটা একটু দেখি। খালাস পাওয়া আসামির আইনজীবীরা সন্তোষ প্রকাশ করেছেন। সাজা হওয়া আসামির আইনজীবীরা আইনি লড়াই চালিয়ে যাবেন, অর্থাৎ এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে, আপিল করবেন। আপিলটি নিষ্পত্তি হয়ে গেলে আবার রিভিউ করার সুযোগ আছে, এরপরে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার একটি সুযোগ আছে। সকল ধরনের আইনি দরজা তারা খোলা রেখেছেন, সেটি তারা চালিয়ে যাবেন। রহস্য উদ্ঘাটন না হওয়া দাবি জানিয়েছে আসামি পক্ষ। যেটি বললাম যে নুসরাতকে সাইক্লোন সেন্টারে নিয়ে যাওয়া হলো, তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হলো, কিন্তু সেটি কেউ দেখলো না, সেই প্রশ্নটি আসামি পক্ষের আইনজীবীরা বলছেন যে এটি একটি রহস্য রয়ে গেল। একই সঙ্গে আমরা যখন হাইকোর্টে এই মামলা শুনানি চলছিল তখন আমরা দেখেছি যে আসামি পক্ষের আইনজীবীরা স্টাবলিশ করার চেষ্টা করছেন যে নুসরাত আসলে আত্মহত্যা করেছে, অর্থাৎ নুসরাত নিজেই নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। যখন ঘটনাটি বড় হয়ে গেছে তখন নুসরাতের পরিবার বা নুসরাত এই ধরনের গল্পগুলো বেঁধেছে, এটি আসামি পক্ষের দাবি করছেন। আর সন্তুষ্ট নুসরাতের পরিবার নিরাপত্তার দাবি জানিয়েছেন এবং এটি একটু ভুল হয়েছে, নিরাপত্তার দাবি জানিয়েছেন এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের পরিবারকে সব ধরনের আইনি সহায়তা বলেন এবং নিরাপত্তা বলেন সেটি সার্বক্ষণিক দেওয়া হবে, এমনটি কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। আপনি যেটি বলছিলেন যে এই রায়টি কার্যকর হওয়ার পথে আসলে আরও এখনো 3টি ধাপ অতিক্রম করতে হবে, তবে আমাদের প্রত্যাশা থাকবে যেটি বলছিলেন সমস্ত সন্দেহ কিংবা যে ধরনের ধারণাগুলো আছে সেগুলো কাটিয়ে উঠে এখানে একটি পরিষ্কার যে আসামি পক্ষ যেটি বলছে যে নুসরাত আত্মহত্যা করেছে, কিন্তু হাইকোর্টের আজকের রায় পরিষ্কার যে নুসরাত আত্মহত্যা করেনি, নুসরাতকে হত্যা করা হয়েছে এবং হত্যার দায়ে 2জনকে মৃত্যুদণ্ড এবং 4জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। জি, ধন্যবাদ আফজাল। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আফজাল, জানাচ্ছিলেন নুসরাত হত্যা মামলার পরবর্তী সময়ে যে হাইকোর্টের রায় সেই বিষয়ে বিস্তারিত। মাগুরায় 8 বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় কাল মঙ্গলবার এ রায় ঘোষণা করবেন বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। সোমবার আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে রায়ের জন্য আগামীকাল দিন ধার্য করেন হাইকোর্ট বেঞ্চ। 2025 সালের মার্চে শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার শিকার হন। 17 মে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড এবং অন্য 3জনকে খালাস দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন 2026-এর খসড়ার নীতিগত চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। খসড়া আইনটি জনমত যাচাইয়ের উদ্দেশ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সংযুক্ত করা হয়েছে। সোমবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পুলিশ বাহিনীর অধীনে এই ব্যাটালিয়ন একজন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শকের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে পরিচালিত হবে। এর আগে শিক্ষা সহায়তা ট্রাস্টের কার্যক্রম নিয়ে বৈঠকে মিড ডে মিলে শিক্ষার্থীদের পুষ্টিকর ও নিরাপদ খাবার নিশ্চিতে গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি আবারও চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ দেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে মেয়েদের জন্য চালু হওয়া সার্বজনীন উপবৃত্তি কর্মসূচির প্রভাব অর্জন ও মিড ডে মিলের বিস্তারিত আলোচনা হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর H বিন আবিয়া। দুপুরে বঙ্গভবনে সাক্ষাৎকালে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান তিনি। এ সময় বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট পরিস্থিতিতে সৌদি আরবকে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি। এদিন রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীও। বিচার বিভাগের সার্বিক কার্যক্রম রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি। বিএনপিতে ছারপোকা ঢুকে বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত। দৃশ্যমান না হলেও সতর্ক থাকার পরামর্শ জ্যেষ্ঠ নেতাদের। দলের নাম ভাঙিয়ে চললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারপ্রাপ্ত মহাসচিব। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিএনপি নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে গণমাধ্যমে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সারা দেশে দলের নাম ভাঙিয়ে চলা লোকদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। জানান, কোনো প্রতীক না থাকায় স্থানীয় নির্বাচন হবে বিশৃঙ্খলামুক্ত। দল থেকে স্থানীয় পর্যায়ে আমাদের দলের নেতৃবৃন্দ যারা আছেন
ইউনিয়নের নেতা, উপজেলার নেতা বা থানার নেতা বা জেলার নেতারা তারা সব কিছু যাচাই বাছাই করে ইউপি নির্বাচনে যিনি যোগ্য প্রার্থী তাকে সমর্থন দেবেন, কারণ দলীয় প্রতীকে এখন তার নির্বাচন হবে না। এদিন রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় অংশ নেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। কোথায় পড়ো? এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বলেন, দলের মধ্যেই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। বেশ কিছু ভালো কাজ শুরু করা হয়েছে, এর ফল যে পর্যন্ত না পাওয়া যাবে বোঝা যাবে না যে কত যুগান্তকারী এসব কাজ। এই কাজগুলি সম্পাদনের জন্য যে শান্তিপূর্ণ অবস্থা দরকার, আমরা বুঝতে পারতেছি যে সেই সময় বিরোধী দল হয়তো দিতে চাইবে না। নেতাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে ষড়যন্ত্র চলছে, হয়তো দৃশ্যমান হচ্ছে না, ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে। এটাকে মোকাবেলা করতে হলে যারা সরকারে আছে থাকুক, তারা রাষ্ট্র পরিচালনা করুক, তারা প্রধানমন্ত্রীকে সঠিকভাবে সহযোগিতা করুক, আখের পিছনের কথা চিন্তা না করুক। সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপির ১৭ বছরের সংগ্রামের কারণেই ২৪-এর গণঅভ্যুত্থানের মুখে পতন হয় ফ্যাসিস্ট সরকারের। ১৭ বছর আমরা যে আন্দোলন করেছি তার ফলেই কিন্তু ফলপ্রসূ হিসাবে এই ২৪ এদেশের সফল ছাত্র গণ আন্দোলন হয়েছে এবং শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে হয়েছে। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সরকারকে সবার অবস্থান থেকে সহযোগিতার আহ্বান জানান দলের কেন্দ্রীয় নেতারা। আমি দেখেছি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। সরকারের গণবিরোধী অবস্থানের প্রতিবাদ জারি রাখবে জামায়াত। একই সঙ্গে সম্পাদকদেরও গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়েছে দলটি। এদিকে এনসিপি বলছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা উন্নয়ন এবং বিদ্যুৎ জ্বালানি সরবরাহে চরম ব্যর্থ হয়েছে বিএনপি সরকার। সংবাদপত্রের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের মতবিনিময় সভা সোমবার সকালে রাজধানীর মিন্টু রোডের বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে এ সভায় অংশ নেয় জামায়াতের শীর্ষ নেতারাও। গণতন্ত্র রক্ষায় বিরোধী দলকে গণমাধ্যমের পাশে থাকার আহ্বান জানান সম্পাদকরা। মিডিয়ার প্রতি কোনো সরকারি কোনো অন্যায় পদক্ষেপ নিচ্ছে, যেরকম আমরা আগে দেখতে পেয়েছি, এরকম যে পত্রিকার উপরেই করুক না কেন, যে গণমাধ্যমের উপরেই করা হোক, এটা যেন বিরোধী দল থেকে প্রতিবাদ করা হয়। গণতান্ত্রিক অগ্রযাত্রা অক্ষুণ্ণ রাখতে সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, সরকারের গণবিরোধী অবস্থানের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক প্রতিবাদ জানিয়ে যাবে তার দল। সকল অন্যায়, গণবিরোধী, জনস্বার্থ বিরোধী কাজে আমরা সবসময় প্রতিবাদ জানিয়ে যাব। ভালো কাজে সরকারকে সাহায্য করব, সকল মন্দ জনস্বার্থ বিরোধী কাজে আমরা প্রতিবাদ করব। এই পলিসির উপরে জামাত আছে, এটি সম্পাদকদেরকে ব্রিফ করা হয়েছে। এদিন সরকারের ১৮০ দিনের মূল্যায়ন নিয়ে রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এনসিপি। এ সময় দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, নানা খাতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার। এই ৬ মাসে তারা কিন্তু নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। ৩ মাসের মধ্যে তারা বিদ্যুতের দাম বৃদ্ধি করলো। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে লোডশেডিং কিন্তু এই বর্তমান সময়ে হচ্ছে। এ সময় শেখ হাসিনার প্রত্যাবর্তন ছাড়া প্রধানমন্ত্রীর ভারত সফর বাংলাদেশের জন্য অবমাননাকর হবে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। ফ্যাসিস্ট সরকার ছিল ১৫ বছর। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ৫ সেপ্টেম্বর লং মার্চ শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছে ১১ দলীয় ঐক্য। রাতে পুলিশ সদর দপ্তরে আইজিপির সঙ্গে সাক্ষাৎ শেষে নেতারা জানান, কর্মসূচি নির্বিঘ্ন করতে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছে পুলিশ। ৪টি লং মার্চের বিস্তারিত শিডিউল, টাইম উল্লেখ করে, দিনক্ষণ উল্লেখ করে আমরা লিখিতভাবে কোথায় কোথায় পথসভা হবে বিস্তারিত আমরা ওনাদের কাছে লিখিত হস্তান্তর করেছি। আইজিপি যতটা আন্তরিকতা এবং আশ্বস্ত করেছেন, আশা করি এই লং মার্চে আমরা পুলিশ প্রশাসনের আন্তরিক সহযোগিতা পাবো। গণভোটের গণরায় বাস্তবায়ন প্রথম দাবি, এরপরে তো দ্রব্যমূল্য, বিদ্যুৎ, জ্বালানি সংকট, সার সংকট, আইন শৃঙ্খলার অবনতি, অনেক জনদুর্ভোগ আমাদের এই লং মার্চের দাবির মধ্যে আছে। গত ৬ মাসে গুম নিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের ভুয়া তথ্যের সমালোচনার ঝড় উঠেছে।
বক্তব্যের জন্য ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন তিনি। এ অবস্থায় বিরোধী দলের দায়িত্বশীলতা ও আত্মবিশ্বাসে ঘাটতি দেখছেন বিশ্লেষক। মাসে 512 জন গুম হয়েছে, এই ঘটনা কিন্তু প্রকাশিত হয়েছে। তাহলে এখনো যে দেশে গুম হচ্ছে, খুন হচ্ছে, লুটতরাজ হচ্ছে, চুরি ডাকাতি হচ্ছে, এই আইনশৃঙ্খলা ভয়াবহ পরিণতি এগুলো আছে। গত 23 আগস্ট 11 দলীয় ঐক্যের বৈঠক শেষে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সাংবাদিকদের বলেন, গত 6 মাসে দেশে গুমের ঘটনা ঘটেছে 512টি। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বক্তব্য ছড়িয়ে পড়লে ওঠে সমালোচনার ঝড়। সুনির্দিষ্ট কোনো তথ্যসূত্র ছাড়াই এমন দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তোলে গণমাধ্যম ব্যক্তিত্ব ও রাজনৈতিক প্রতিপক্ষরা। সমালোচনার মুখে পড়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন হামিদুর রহমান আজাদ। অনিচ্ছাকৃত সংখ্যা ও শব্দগত ভুলের কথা স্বীকার করেন তিনি। ক্ষমা চেয়ে তার এই পোস্টের কমেন্ট বক্সেও সমালোচনার ঝড়। অনেকেই লেখেন, দায়িত্বশীল জায়গা থেকে কোনো মন্তব্যের আগে আরও সচেতন থাকা জরুরি। প্রশ্ন থেকে যায়, তথ্যগত ভুল কি প্রতিপক্ষকে চাপে ফেলার কৌশল, নাকি তথ্যগত যাচাই বাছাইয়ের ভুল? বিশ্লেষকরা বলছেন, কোনো রাজনৈতিক দল মানবাধিকার লঙ্ঘনের মতো স্পর্শকাতর বিষয়ে তথ্য যাচাই ছাড়াই পরিসংখ্যান তুলে ধরলে তা জনমনে বিভ্রান্তি ছড়ায়। তারা বলছেন, প্রধান বিরোধী দলের শীর্ষস্থানীয় জায়গা থেকে এ ধরনের মন্তব্য দলটির আত্মবিশ্বাসের ঘাটতিকেই ইঙ্গিত করে। একই সঙ্গে তা রাজনৈতিক শিষ্টাচার পরিপন্থী বলেও মত এই বিশ্লেষকের। এজ এ বিরোধী দল হিসেবে খুবই কনফিডেন্সের সমস্যায় ভুগছে। তারপরে কনফিডেন্ট তো ল্যাক অফ কনফিডেন্স তো আছেই, অন দি আদার হ্যান্ড কনফিউজড। তাদের কি করা দরকার সেই জায়গাটাতে তারা বারবার হোঁচটকাচ্ছে, মুখ ফসকে এসব কথা বলছেন। কিন্তু ওনাদের বোঝা উচিত যে ওনারা নামের শেষে ইসলামী কথাটা লাগান। যখন তারা এই কথাটা বলেন তখন মানুষ কিন্তু ওইটা দিয়ে বিচার করে থাকে। দুঃখ প্রকাশ ইতিবাচক পদক্ষেপ হলেও যাচাইহীন বক্তব্য ভবিষ্যতে দলটির বিশ্বাসযোগ্যতার জায়গাকে সংকুচিত করতে পারে বলেও অভিমত বিশ্লেষকদের। মিথ্যা দিয়ে কখনো অন্যকে ডোবানো যায় না। ওনাদের নিজেদের ক্ষতি ওনারা নিজেরাই করলেন এটা করার মাধ্যমে। তাদের যে রাজনৈতিক ইমেজের ক্ষতি করলেন আর কি। বিএনপিকে আপনি অ্যাটাক করতে চান, তা আপনি অন্য কথা বলেন, তার অন্য ব্যর্থতার কথা বলেন, তার পলিসি ফেইলিউরের কথা বলেন। গুমের সংস্কৃতির পুনরাবৃত্তি ঠেকাতে সরকার, রাজনৈতিক দল ও সব পক্ষের আন্তরিকতা প্রয়োজন বলেও মনে করেন বিশেষজ্ঞরা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। বাংলাদেশ সহ 5 দেশ থেকে কর্মী নিতে নির্দেশনা জারি মালয়েশিয়ার। নিবন্ধিত রিক্রুটিং এজেন্সি ছাড়া নিয়োগ দিলেই শাস্তি, আর ধাপে মানতে হবে কঠোর নিয়ম। ব্রিটিশ নাগরিকত্ব বিতর্ক নিয়ে মুখ খুলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। নিজেকে বাংলাদেশি নাগরিক দাবি করে বলেছেন, যারা দেশের ভালো চায় না তারাই সমালোচনা করছে। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে হুমায়ুন কবির আরও জানান, মক্কা প্রতিরক্ষা জোট নিয়ে আগ্রহী ঢাকা। চলতি মাসের 21 আগস্ট বঙ্গভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির। শপথের পর সোমবার প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে অফিস করেন তিনি। প্রথম কর্মদিবসেই গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় উঠে আসে ব্রিটিশ নাগরিকত্বের বিষয়টি। নিজেকে বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় দিয়ে দেশের প্রতি তার অবস্থান নিয়ে কোনো প্রশ্ন থাকা উচিত নয় বলে মন্তব্য করেন হুমায়ুন কবির। আমি বাংলাদেশি, I don't think there is anybody, that will question my Bangladeshism and my stand. মঈনুদ্দিন ফখরুদ্দিনের জ্বালা উঠছে, তার আমার লাকি। দেশের পক্ষে জোরালো অবস্থান নেওয়া মানুষ সকল, দেশপ্রেমিক মানুষ যারা আছে, দেশের পক্ষে যারা অবস্থান নেয়, সবাই মিলে ইনশাআল্লাহ এই দেশকে এগিয়ে নিয়ে যাব। সৌদি আরব, পাকিস্তান, তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতার কাঠামোতে এক দেশের উপর সশস্ত্র হামলাকে 3 দেশের উপর হামলা হিসেবে বিবেচনার নীতি রয়েছে। মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে জাতীয় স্বার্থ ও পরবর্তী বৈশ্বিক বাস্তবতার আলোকে বিষয়টি ইতিবাচকভাবে দেখার কথা জানান প্রতিমন্ত্রী। বাংলাদেশের লিডারশিপ, পার্টিকুলারলি অনারেবল প্রাইম মিনিস্টার তারেক রহমানের লিডারশিপ কে তারা অনেক জায়গায় আমন্ত্রণ জানাচ্ছেন। এমনও হয় যে ইসলামিক নেশনসের মধ্যে একটা সিকিউরিটি প্যাক্ট হয়, তাহলে এখানে তো আর অস্বাভাবিক না যাওয়া। সো লেটস সি, ইটস বিং ভিউড পজিটিভলি। নতুন দায়িত্বে পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা বজায় রাখার কথাও জানান হুমায়ুন কবির। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সংস্কার ঠিক পথে রাখতে সরকারকে তোপের মুখে রাখার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে আলোচনা সভায় তিনি আরও বলেন, ৭২-এর সংবিধান বলবৎ, এই সংবিধান নিয়েই সংশোধনের পথে এগোতে হবে। কোনো আইন আছে কিনা যে আপনার সভা করবেন তা নিষিদ্ধ করতে হবে বা বাধা দিতে হবে, এরকম কোনো আইন আনলেস আপনার রাজনৈতিক দল নিষিদ্ধ কোনো রাজনৈতিক সত্তা হিসেবে বিবেচিত হয়। যেহেতু আপনার নিষিদ্ধ রাজনৈতিক সত্তা নেই, ইউ আর ফ্রি টু অর্গানাইজ এনি প্রোগ্রাম এবং সরকারের সমালোচনা সেখানে করবেন। সরকারের এখানে স্তুতি বাক্য পাঠ করার জন্য নিশ্চয়ই রাজনীতি করেন। শুনে আপনাদের অধিকার আছে এবং সেই অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কার্টুনিস্ট মুস্তাককে কিভাবে কারাগারে হত্যা করা হলো, আমরা সেই সংস্কৃতি থেকে বের হয়ে আসার চেষ্টা করছি। আমরা ঘুরে দাঁড়িয়েছি, আমরা ঘুরে দাঁড়িয়ে একটি সঠিক গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছি। হ্যাঁ, আমাদের গতি স্লো হতে পারে। রাতের সময় আরও থাকছেন। অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচে আগ্রহী ব্রাজিল। আসিয়ান কাপ থাকলেও সেলেসাওদের আতিথ্য দিতে মুখিয়ে বাফুফে। ফিফার সঙ্গে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত। এবার বাণিজ্যের সংবাদ। বাংলাদেশ ভারত কেউ ছোট বড় নয়, দুই দেশই সমান। এর ভিত্তিতেই সম্পর্ক এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি আরও বলেন, ঢাকা দিল্লির রাজনৈতিক টানাপোড়েন অর্থনৈতিক সম্পর্কে প্রভাব ফেলবে না। আর বাণিজ্যমন্ত্রী বলেন, অর্থনৈতিক স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে দুই দেশকে। বাংলাদেশের বড় বাণিজ্যিক অংশীদার প্রতিবেশী ভারত। দেশটির সঙ্গে বর্তমানে দ্বিপক্ষীয় বাণিজ্যের আকার প্রায় 13 বিলিয়ন মার্কিন ডলার। গত 2 দশকে বাণিজ্য, সংযোগ, জ্বালানি ও বিনিয়োগে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন সহ নানা কারণে বাংলাদেশ ভারত সম্পর্ক এখন কিছুটা শীতল। রাজনৈতিক ও কূটনৈতিক অস্থির সময়ের মধ্যেই সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একান্তে প্রায় ঘণ্টাব্যাপী কথা বলেন তারা। পরে হাইকমিশনার বলেন, ঢাকা দিল্লি রাজনৈতিক টানাপোড়েন থাকলেও অর্থনীতি থাকবে এসবের প্রভাব মুক্ত। আপনারা এখানটা গার্মেন্টের সবচেয়ে ভালো। আমরা জিপার সাপ্লাই করতে পারি, মেশিনারি সাপ্লাই করি, বোতাম সাপ্লাই করতে পারি, তাহলে কি একটা ইন্টারডিপেন্সি হয়। আমি তো বললাম জয়েন্ট ভেঞ্চার ম্যানুফ্যাকচারিং দরকার, বিজনেস টুগেদার। পলিটিক্স উইল কন্টিনিউ ইন ইটস ওন ওয়ে। বাংলাদেশের কাছে বাণিজ্যিক সম্পর্কের আলোকে চীনের পরেই ভারতের অবস্থান। কথা জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও নিবিড় হবে আগামীতে। ল্যান্ড বর্ডারগুলি পুরোপুরি ফাংশনাল করা, আপনার বর্ডার হাটগুলি পুনরায় চালু করা, তারপরে ল্যান্ড বর্ডার দিয়ে সুতা আমদানি যেটা এখন প্রহিবিটেড সেটাকে আবার পুনরায় চালু করা। ব্যবসা ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের মধ্যে বেসরকারি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে টাস্কফোর্স গঠনের প্রস্তাব বাংলাদেশ বিবেচনা করছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সুপেয় পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি নিয়ে আগামীতে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ যুক্তরাষ্ট্র। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সচিবালয়ে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট পি ক্রিস্টেনসেন। এ সময় দুদেশের দ্বিপাক্ষিক নানা ইস্যুতে কথা বলেন তারা। সামনের দিকে আমরা বাংলাদেশ সরকার এবং মার্কিন সরকার ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং আমি আবারও রিপিট করছি, আমাদের ওয়াটার সাপ্লাই, ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং রিনিউয়েবল এনার্জিগুলোতে তারা আমাদের পিপিপি মডেলে সহযোগিতা করার ব্যাপারে আশ্বস্ত করেছেন এবং এ ব্যাপারে পরবর্তীতে আমাদের অফিসিয়ালি সেক্রেটারি লেভেলে এবং ওনাদের দায়িত্বশীল ব্যক্তিরা আবার বসবেন এবং কথা বলবেন। রংপুরে 4 মার্ডারের বিচার দাবিতে আজও শিক্ষার্থীদের বিক্ষোভ হয়েছে। ইয়াবা সেবনে বাধা দেয়ায় খুনের দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের আহ্বান তাদের। শনিবার রাতে রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগামী ও ছেলে আয়ুষের মরদেহ নিজ বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। 24 ঘন্টার মধ্যে হত্যায় জড়িত মুগ্ধ সিদ্ধার্থ নামে 2 যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, নিজ ভবনের ছাদে মাদক গ্রহণে বাধা ও বাগবিতণ্ডার জেরে এই নির্মম হত্যাকাণ্ড। মাদক সেবনকে ঘিরে বাগবিতণ্ডার জেরে শিক্ষক গণপতি চক্রবর্তীর বাসভবনের এই ছাদেই তাকে হত্যা করেন ঘাতক সিদ্ধার্থ এবং মুগ্ধ। পুলিশ বলছে, এরপরেই সিঁড়িঘরে
শিক্ষকের স্ত্রী এবং কন্যা এবং সবশেষ বাড়ির ভিতরে ঢুকে তার শিশু সন্তানকে হত্যা করেন এই দুই ঘাতক। স্থানীয়রা জানান, শুধু মাদক সেবনে বাধা দেয় এমন নির্মম হত্যাকাণ্ডের কথা বিশ্বাসই হচ্ছে না কারো। সাদাসিধা মানুষ ছিল, খুবই ভদ্রলোক ছিল, বাইরে কম বেড়াইতো। দুটা ছেলে কিভাবে চারটা মানুষকে একের পর এক ফোন করে ফেললো, এর পিছনে কোনো কারো হাত আছে কিনা আমি তো এটাই বিশ্বাস করতে পারতেছি না। ওই রকম দুইটা ছোট ছেলে এত বড় কাজ করতে পারে, একটা নয়, দুইটা নয়, তিনটে নয়, চারটে। এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে আর কোনো ঘটনা আছে কিনা তা উন্মোচনে বিচার বিভাগীয় তদন্তের দাবি উঠেছে। এখানে বিভিন্ন রকম কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি, তো এখানে আমরা চাচ্ছি এটা বিচার বিভাগীয় একটা তদন্তের মাধ্যমে, সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যেন এই ঘটনাটার বিচার হয়। হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবারও রংপুর জেলা স্কুলের সামনে মানববন্ধন করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এবার সংস্কৃতির সময়। শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হল সুষমা সরকারের একক অভিনীত নাটক পারো। ঢাকা শহরে এক নারীর শত বাধা পেরিয়ে নতুন রূপ উন্মোচনের গল্পই ফুটে উঠেছে তার অভিনয়ে। এখন তো আমার নিজেরই বমি বমি ভাব হচ্ছে। তিনি তোমার শরীরে হাত দিয়েছিলেন, তুমি দৌড়ে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলে। নারীর চিরশত্রু কে? পুরুষ শাসিত সমাজে তার চারপাশের বিভিন্ন বয়সের শ্রেণীপেশার পুরুষ, নারী সমাজ নাকি সে নিজেই? এমন প্রশ্নই দর্শকের মাঝে ছুড়ে দেয় দেশ নাটকের প্রযোজনা পারো। 1 ঘন্টার নাটকটিতে মঞ্চে নানা চরিত্রে একক অভিনয় করেছেন সুষমা সরকার। অভিনয় অসম্ভব ভালো, প্রেজেন্টেশন ভালো, অসাধারণ একটা প্রোডাকশন। মাসুম ভাইয়ের লেখাতে সবসময় নতুন কিছু থাকে। পারো মূলত পারমিতা নামের একজন মধ্যবিত্ত পেশাজীবী নারীর গল্প। পারো সমাজের ছকে বাঁধা বৈশিষ্ট্যের মেয়ে নয়, সে সংবেদনশীল, ব্যক্তিত্ব সম্পন্ন নারী। সমাজের কাছে একজন মানুষের যতটুকু পাওনা ঠিক ততটুকু নিয়েই বাঁচতে চায় সে। নারী এই অধিকারগুলোই পায় না সমাজের কাছ থেকে, এটিই ফুটে উঠেছে তার চরিত্রে। ছোটবেলা থেকে যে নারীরা প্রতিনিয়ত পুরুষদের দ্বারা নির্যাতিত হয়, কখনো বলতে পারে না মুখ ফুটে। এখন হয়তো অনেকেই বলতে পারে, বাট একটা সময় তো আসলেই কিছু বলতে পারতো না। তো ওই জায়গা থেকে আমি বলবো এখনো সমসাময়িক, এবং নারীরা ডেফিনেটলি এটা কানেক্ট করতে পারে সব সময়। নারীর সঙ্গে ঘটে যাওয়া নানা অন্যায়কে মুখ বুজে সহ্য করার যে চর্চা আমাদের সমাজে, সেই সিস্টেমকে প্রশ্নবিদ্ধ করেছেন নাট্যকার মাসুম রেজা। ফ্যামিলি হচ্ছে সবচেয়ে বড় ট্রেনিং সেন্টার। এখান থেকে শেখানো হয় কিভাবে তুমি পারফর্ম করবে স্বামীর ঘরে, যে কিভাবে পারফর্ম করবে সমাজে। ফলে এই যে ইয়েগুলো, তাদের পিছু টানগুলো তাদের ভেতরে তৈরি করা হয়েছে একদম শুরু থেকে। সেই পিছু টানগুলোর বিরুদ্ধেই আমার পারো কথা বলেছে। পারো নাটকটি সেই আয়না যা নারীকে তার অন্তরের ভেতরের সত্যার মুখোমুখি করে। প্রাচীন সেই সত্যার ভুল বিশ্বাসকে হত্যা করে নিজেকে সত্যিকারের মানুষ হওয়ার পথে পা বাড়াতে সাহস যোগায়। মাসিদ রনো, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ সহ 5 দেশ থেকে কর্মী নিতে নির্দেশনা জারি করেছে মালয়েশিয়া। নিবন্ধিত রিক্রুটিং এজেন্সি ছাড়া নিয়োগ দিলেই পেতে হবে শাস্তি। 8 ধাপে মানতে হবে কঠোর নিয়ম। বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়াকে সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে আনতে কঠোর উদ্যোগ নিয়েছে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ে। স্থানীয় সময় রোববার জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়োগ প্রক্রিয়ায় প্রথম ধাপে মালিক পক্ষকে দেশের শ্রম বিভাগের ধারা 60কে মেনে মাই ফিউচার জবস পোর্টালে চাকরির শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। দ্বিতীয় ধাপে থাকবে ই কোটা ও সাক্ষাৎকার। মানব সম্পদ মন্ত্রণালয়ের FWCMS পোর্টালে প্রয়োজনীয় নথি অনলাইনে যাচাই এবং সাক্ষাৎকারের পর কোটার চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। তৃতীয় ধাপে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের মাধ্যমে সরকার নির্ধারিত কর বা লেভি পরিশোধ করতে হবে। লেভি পরিশোধের বিষয়টি নিশ্চিত হলে পোর্টাল থেকে মালিকপক্ষকে দেওয়া হবে শর্ত সাপেক্ষ অনুমোদনপত্র। পঞ্চম ধাপ থেকে শুরু হবে কর্মী প্রেরণকারী দেশের প্রক্রিয়া, যেখানে সংশ্লিষ্ট দেশের মালয়েশীয় দূতাবাসে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র যাচাই ও সত্যায়ন সম্পন্ন করতে হবে। এরপর সংশ্লিষ্ট দেশগুলোর অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে চূড়ান্ত কর্মী বাছাই করা হবে। সপ্তম ধাপে সফল কর্মী নির্বাচন শেষে FWCMS এর মাধ্যমে আবেদন করা হবে ভিসা উইথ রেফারেন্স বা BWR। সবশেষে আইনি ছাড়পত্র পাওয়া কর্মীরা নিরাপদে মালয়েশিয়ায় পৌঁছে কর্মস্থলে যোগ দিলেই শেষ হবে পুরো প্রক্রিয়া।
এদিকে কর্মী নিয়োগে মালয়েশীয় মালিকদের জন্য বিশেষ সতর্কতাও জারি করা হয়েছে। বাংলাদেশ, ভারত, মিয়ানমার, পাকিস্তান এবং নেপাল থেকে কর্মী আনার ক্ষেত্রে অবশ্যই FWCMS পোর্টালে নিবন্ধিত ও অনুমোদিত রিক্রুটিং এজেন্সি ব্যবহার করতে হবে। অনুমোদনবিহীন যে কোনো মাধ্যম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ও কঠোর শাস্তিযোগ্য বলে জানিয়েছে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ প্রকাশ করেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সফর শেষে বাফুফে সভাপতির কাছে নিজেদের ইচ্ছার কথা জানিয়েছে CBF এর প্রতিনিধি দল। একই সময় আসিয়ান কাপের খেলা থাকলেও সেলেসাওদের আতিথ্য দিতে চায় বাফুফে। ফিফার সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তাবিথ আউয়াল। তারা যুক্তরাষ্ট্র বা কোরিয়া, জাপান, এশিয়ার বিভিন্ন দেশে ওরা ফ্রেন্ডলি ম্যাচ খেলছে। সেখানে অনেক বাংলাদেশি দর্শক ছিল যারা ব্রাজিলকে সাপোর্ট করছে, এবং বাংলাদেশে ওয়ার্ল্ড কাপও তাদের হিউজ পরিমাণ সাপোর্টার আছে, ফ্যান গ্রুপ আছে, যার প্রেক্ষাপটে তারা একটা ম্যাচ খেলার জন্য আগ্রহ প্রকাশ করছে। আমাদের প্রেসিডেন্ট ফিফার সাথে একটু কথা বলবে যাতে উনি ব্রাজিল ম্যাচটা খেলতে পারে এবং আমরা আসিয়ান যে খেলাটা সেটা আমরা কভার করতে পারি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নুসরাত হত্যা মামলায় 2 আসামির ফাঁসি বহাল, 4 জনের যাবজ্জীবন, 10 জনকে খালাস। ঢালাও মৃত্যুদণ্ড দেয়া বিচারককে সরানোর নির্দেশ, দ্রুত সাজা কার্যকরের দাবি। মক্কা প্রতিরক্ষা জোটে আগ্রহী ঢাকা, নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলায় ক্ষুব্ধ পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ব্রিটিশ নয়, নিজেকে বাংলাদেশি দাবি হুমায়ুন কবিরের। আমি বাংলাদেশি, আমি তো বাংলাদেশি। I don't think there is anybody, that will question. এবং বিএনপিতে ছারপোকা ঢুকে বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত, দৃশ্যমান না হলেও সতর্ক থাকার পরামর্শ জ্যেষ্ঠ নেতাদের। দলের নাম ভাঙিয়ে চললে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।